আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে। আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি মাহবুব সৈকত শুরু করছি নিটোল টাটা মাই টিভি সংলাপ। দর্শক, আপনারা জানেন যে নিটোল টাটা মাই টিভি সংলাপে দেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজকেও তেমনি তার ব্যতিক্রম হবে না। আজকে আমরা কথা বলবো যে বিষয়টি, সেটি হচ্ছে চলমান দেশের যে পরিস্থিতি, কি হচ্ছে আগামীর বাংলাদেশে এবং এখনকার যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের রূপরেখা, সরকার নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো কী ভাবছে, এবং সেই এখনকার যে নতুন বাংলাদেশ, যে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যারা মহানায়ক এই মুহূর্তে ছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে প্রতিনিধিরা তারা কী ভাবছেন সেটি নিয়ে কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আরও রয়েছেন ইতিমধ্যেই আপনাদের অত্যন্ত সুপরিচিত হয়ে উঠেছে এই সময়ের 2024-এর এই ছাত্র এবং জনতার মহা অভ্যুত্থানের মহানায়কদের অন্যতম একজন, তিনি হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাসুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাই টিভিকে। অনেক ধন্যবাদ। আমি প্রথমে আজকে দুদু ভাই, আমি আজকে আব্দুল হান্নান মাসুদকে দিয়ে একটু শুরু করতে চাই। কারণ হচ্ছে যে বাংলাদেশ নিয়ে এসছে, সেটি দুদু ভাইদের পরিভাষায় যে দীর্ঘদিনের যে বাংলাদেশের বাকস্বাধীনতা, বাংলাদেশের আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন চেতনা, বাংলাদেশের যে সাম্য বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ছিল, যে গণতন্ত্র সুষ্ঠু পরিবেশে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিল প্রতিটি বাংলাদেশি মানুষ, সেই স্বপ্নের জায়গায় কোথায় যেন আটকে গিয়েছিল, সেটি হয়তো দুদু ভাই বলবেন। সেই আটকানো জায়গাটা দীর্ঘ সংগ্রামের পর, আমি তুমি বলেই বলি, আপনি না বলে, যদি না যেহেতু সে আমাদের ছোট ভাই, সেই তোমাদের নেতৃত্বে আজকে সেই বাংলাদেশে এসেছে, প্রথমেই অভিবাদন জানাই নিশ্চয়ই। তো সেই জায়গাতে এসে আমরা একটু সেই শেষ সময়ের শেষ জায়গাটা আমরা দেখেছি, যে যখন 6 জন সমন্বয়ককে ডিবি অফিসের হেফাজতে নিয়ে যাওয়া হলো, তখন তুমি বিভিন্ন জায়গায় ভার্চুয়াল মাধ্যমে ডাক দিচ্ছিলে বিভিন্ন কর্মসূচির, সেই সময়টি একটু শুনতে চাই, আজকে দর্শকরা নিশ্চয়ই শুনবে। ধন্যবাদ মাই টিভিকে, ধন্যবাদ সাবেক ছাত্রনেতা, 90-এর নায়ক, 90 যারা ঘটেছিলেন পিছন থেকে, সেই শামসুজ্জামান দুদু ভাইকে। আমি আসলে ভাই একটা কথা বলেছিলেন যে দুদু ভাইদের পরিভাষায় সাম্য এবং মানবিক মর্যাদার রাষ্ট্র। আসলে এটা দুদু ভাইদের পরিভাষা না, এটা এই দেশের মানুষের পরিভাষা। এটা ওনারা একটা দীর্ঘ সময় ধরে এই মানুষের সাম্য মানবিক মর্যাদা রক্ষার জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন, সেই 2008 থেকে 2024 সাল পর্যন্ত। ওনারাও আমাদের সহযোদ্ধা এবং আমাদের দিক নির্দেশক আমরা মনে করি। তবে একই সাথে দুদু ভাইরা যে 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন ওনাদের ছাত্রদের নেতৃত্বে, তখনও মূলত ছাত্রদেরই একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, ছাত্রদের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে। সেই অবস্থা থেকে 90-এর গণ অভ্যুত্থানটা আমি বলবো যে ব্যর্থ হয়েছিল। 90-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছিলাম, পরে 96-তে আবার সেই নির্বাচন নিয়ে ঝামেলা, তারপর 2001 গেল, 2006-এ আবার সমস্যা, তারপর 2014 থেকে তো একেবারে নির্বাচন ছাড়াই একটা সরকার বারবার টিকে আছে। তো আপনি আমার কাছে অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন। আসলে হচ্ছে বিষয়টা হচ্ছে, আপনারা দেখেছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন হচ্ছে প্রথম থেকে যখন আমরা এই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু করি, তখন থেকে আমার একটা দায়িত্ব ছিল সারা দেশের সাথে সমন্বয় করা এবং বিভিন্ন পুলিশদের সাথে ইয়ারদের সাথে সমন্বয় করা, যে হচ্ছে আপনারা যাতে ওনাদের থেকে যেন আমরা স্টুডেন্টদেরকে সেভ করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ক্যাম্পাসে যখন হচ্ছে আমি 17 তারিখে যখন গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল নিয়ে যখন আমি আগাচ্ছিলাম, এরপর সেখান থেকে যখন পুলিশ বাহিনী স্টুডেন্টদের উপর চড়াও হয় সাথে র্যাব বিজিবিকে নিয়ে, তখন হল পাড়ায় আমরা অনেকেই আটকা পড়ি। তখন দেখলাম যে ওরা যেইভাবে টিয়ার শেল নিক্ষেপ করতেছে, যেভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেছে, এতে স্টুডেন্টদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রাণহানির সম্ভাবনা হচ্ছে। আমি সাহস করে এগিয়ে যাই, সামনে এগিয়ে গিয়ে তাদের সাথে কথা বলতে চাই যে হচ্ছে আপনারা সরে যান, আমাদের এখান থেকে কেউ আক্রমণ করবে না, এই কথাটা আমি বলতে চাচ্ছি। আমার পরিচিত মুখ, তাদের সাথে আমি এমনকি তার আগের দিন যখন শেখ হাসিনা রাজাকার বলার পরে রাতের বেলা যখন হচ্ছে ছাত্ররা রাস্তায় নেমেছিল, তাদেরকে বাসায় ফেরত পাঠানো, বুয়েটকে, ইডেনকে যারা ক্যাম্পাসে আসছে, আমি এদের সাথে একই গাড়িতে, পুলিশদের সাথে একই গাড়িতে চড়ে ওদেরকে ফেরত পাঠাইছি বুঝিয়ে। সেই পুলিশ বাহিনীদের মধ্য থেকেই আমাকে
এই সররাগুলি ডিরেক্ট আমাকে লক্ষ্য করে যখন আমি কথা বলতে গিয়েছি, আমার থেকে মিনিমাম 200-300 ফিট পিছনে হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা, ওদেরকে সেভ করার জন্য এগিয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আমার সাথে কথা বললে হয়তো ওনারা সরে যাবে, কিন্তু সররাগুলি ফুল একটা সররাগুলি মারান আমাকে লক্ষ্য করে, এবং সেটা আমার কোমর থেকে পা পর্যন্ত আমার এক্সট্রাতে 90টা গুণে নেওয়া হয়েছে, 90টা আমার গায়ে লেগেছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির পর 2 দিনের মাথায় 18 তারিখে আমি অপারেশন করে বাসায় একটা স্টুডেন্টের বাসায় গিয়ে রেস্ট নিই, থাকি। তো এরপর হচ্ছে সেই দিন আমাকে ডিবি অফিসে ডাকা হয়, ফোন দিয়ে ধমক দেওয়া হয় যাওয়ার জন্যে, এ করার জন্যে লোভও দেখানো হয়। সব কিছু মিলে লোভে কাজ হয়নি, তারপর ধমক দেওয়া হয় যে তুলে আনবো। আমি তখন ওই বাসা ত্যাগ করি রাতের বেলা অসুস্থ অবস্থায়। পরদিন 19 তারিখে আমাদের যখন হচ্ছে ভাইদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না, আমাদের 4 জন নিখোঁজ, গুম করে রাখা হয়েছিল। এরপরে আপনার আমাদের একজনের বাবা, আমি শুনলাম আমার একটা ছোট ভাই রিফাত রশিদের বাবা ওকে মর্গে খুঁজতেছে আমার সাথে একসাথে। আমি আর বাসায় থাকতে পারি না, আমি তখন হাঁটতে পারি না ঠিক মতো। আমি সাংবাদিকদেরকে ডেকে গণস্বাস্থ্যের সামনে একটা সংবাদ সম্মেলন করি। আমি আজকে এখানে এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাচ্ছি সংবাদ মাধ্যমের কাছে। আমার একটা দাবি থাকবে, একটা অনুরোধ থাকবে। আমি সেই সংবাদ সম্মেলনে কান্নাকাটি করি, মানে হচ্ছে খুব ভালোভাবে বলি। আমাদের ইন্ডিয়ান অনেক চ্যানেল আমার এটা প্রকাশ করে, বাট বাংলাদেশের নট এ সিঙ্গেল মিডিয়া, মানব জমিনে এতটুকু লাইন দেয়, নট এ সিঙ্গেল মিডিয়া আমার এটা প্রকাশ করে নাই। পরের দিন, সেদিন মঙ্গলবার ছিল, আমি বুধবারে আলটিমেটাম দিয়ে বৃহস্পতিবারে কর্মসূচি দিয়ে বাংলাদেশের মিডিয়াকে এমনভাবে জিম্মি করা হয়েছিল, আমি মনে করি জিম্মি করা হয়েছিল। তবে আমি মনে করি 71-এর মতো কিছু বিপ্লবী থাকা উচিত ছিল মিডিয়া জগতেও, যারা এসব জিম্মি দশাকে পরোয়া করতো না, ছেড়ে দিলাম পরে যা হওয়ার হবে। এই কাজটা আমাদের মিডিয়া সাহসটা দেখাতে পারে নাই, খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম। তারপর থেকে আমি ভেবেছি অনলাইনটাকে আমি বেছে নিই। তখন আমাদের সবাই ছিন্ন বিচ্ছিন্ন, আমি আরও 2 জনকে একত্রিত করি, একজন সহ সমন্বয়ক আর একজন সমন্বয়কে একত্রিত করে আমরা এরপরে যাই হচ্ছে আপনার আরেকটা বিষয়। যখন আমি গণস্বাস্থ্যে যখন হচ্ছে সংবাদ সম্মেলন করি, তখন ডিজিএফআই অ্যান্ড আপনার এনএসআই মিলে আমাকে ঘিরে ফেলে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সেখানে মাঠ পর্যায়ের সাংবাদিকরা যেই পরিমাণ সাহস দেখাচ্ছে, সেই রকম সাহস যদি এই দেশের মানে হচ্ছে উঁচু পর্যায়ে যে সাংবাদিকরা, সংবাদ মাধ্যম পরিচালনার দায়িত্বে যারা থাকে, ডিরেক্টর সহ যারা থাকে, তারা যদি দেখাতো, এদেশে এতদিন এই প্যাসিজম কায়েম থাকতো না। সেই দিন আমাকে সেখান থেকে ঘিরে রেখে আমার সংবাদ মাধ্যম ভাইয়েরা সবাই মিলে, বিবিসি, চ্যানেল 24 এসব সবাই যারাই ছিল একদম, এমনকি 71 টিভি যে ওই সাংবাদিক উনি যেখানে ছিল, উনি সব আমাকে সেভ করে একটা সিএনজিতে তুলে দিয়ে ওনারা এরপর হচ্ছে 2 পাশে আমাকে মানে গাড়ি চালিয়ে সেভ দিয়ে আমাকে সেখান থেকে একটা জায়গায় ঢুকিয়ে দেয়, মানে একটা গলিতে ঢুকে আমি সেখান থেকে পালাই একরকম। তো বাংলাদেশের ফিল্ডের সাংবাদিকদের প্রতি আমরা চরম কৃতজ্ঞ, মানে হচ্ছে অতিরিক্ত মাত্রায়। কিন্তু বাংলাদেশের উঁচু পর্যায়ে যে সাংবাদিক ডিরেক্টর আছে, তারা কাপুরুষতার পরিচয় দিয়েছে। আমি বলবো, আশা করি এই দিকটা থাকবে না। একটা বিষয় এই ঘটনা থেকে আমি এই কথাটা এখানে বলছি, কাউকে হ্যাই করার জন্য আমি বলতে চাচ্ছি, এই বাংলাদেশ যদি স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, এই আমাদের অভ্যুত্থানকে যদি সফল করতে হয়, তাহলে সংবাদ মাধ্যমকে সেই ভূমিকা রাখতে হবে। এবং উপরের লেভেলে যে সাংবাদিক আমার কাছে ফোন দিয়ে কেঁদেছেন, ভাই তোর এটা আমরা প্রকাশ করতে পারিনি। আমি কি একটু এখানে এই কথার মধ্যে একটু থামাবো? বাংলাদেশের একটা বড় দল বা স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা এর আগে রাষ্ট্র ক্ষমতায় একাধিকবার ছিলেন। তার অন্যতম একজন জ্যেষ্ঠ নেতা দুদু ভাই, সামনে আসলে জনগণ কাদেরকে বেছে নিবে সেটি হয়তো সময় বলে দিবে, কিন্তু এই মুহূর্তে আপনারা বড় একটি দল, সেই হিসেবে হান্নানের, আপনি জানেন যে এই গণমাধ্যম কর্মীরা আমরা আসলে এক একটা সংবাদ এক একটা সন্তানের মতো আমাদের, আমরা সেটি প্রকাশ করতে চাই, সেটা সবসময় বিভিন্ন কারণে পারি না, তোমরা জানেন অনেক সময়। সেই আপনাদেরকে যদি জনগণরা পরবর্তীতে বেছে নেয়, আপনাদের ভূমিকাটা আসলে আপনারা কি, হান্নান যেভাবে চাচ্ছে, সাধারণ মানুষ যেভাবে চাচ্ছে, গণমাধ্যমের প্রতি আপনাদের ভূমিকাটা কি থাকবে? একটু যদি শুধু এই সাবজেক্টটাই আমি শুনি, ওর কাছে আবার ফিরবো। ধন্যবাদ আপনাকে। আমার আজকে খুবই ভালো লাগছে যে সাম্প্রতিক সময়ে যে আন্দোলন, যেটা বাংলাদেশকে আবার শ্রদ্ধার জায়গায় ফিরিয়ে আনছে, আশাবাদের জায়গায় ফিরিয়ে আনছে, এই যে তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, পরবর্তীতে বাংলাদেশের সমগ্র বাংলাদেশ উজ্জ্বল একটি নক্ষত্রে রূপান্তরিত হয়েছে, তার একটা প্রতিনিধি। আমি তাকে হান্নান
আব্দুল হান্নান, আমি তাকে শুভেচ্ছা জানাই। আর মাহবুব, যারা শহীদ হয়েছেন অসংখ্য মানুষ, এখনো লাশ পাওয়া যাচ্ছে। আমি কোন পত্রিকায় দেখলাম যে বিভিন্ন জায়গায় মাটি খুঁড়লে লাশ বেরিয়ে আসছে। ছাত্র, তরুণ, জনতার যে সম্মিলিত চেষ্টা, এমনকি শিশু, আমি তাদের শ্রদ্ধা জানাই, সালাম জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি নিজে একটা ছাত্র সংগঠনের ছাত্র অবস্থায় সভাপতি ছিলাম, সেন্ট্রাল কমিটির। আমি ডাকসু ইলেকশন করেছি। একসময় মনে হয়েছিল বেশ আমরা যে 15-18 বছর ধরে যে যাতনার মধ্যে, নিষ্পেষণের মধ্যে ছিলাম, যে আন্দোলনটা আমরা শুরু করেছিলাম, যে আন্দোলনটা দীর্ঘ 16-17 বছর ধরে চলছে। অনেকটা রিলে রেসের মতো আছে না, আমরা ছোটবেলায় দৌড় দিতাম, যে একটা কাঠে আরেকজনে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দিয়ে দিতাম, সে আবার দৌড়িয়ে আরেকজনে দিত, এক সময় শেষে এসে ফিনিশিং দিত, ওর ভিতরে কেউ ফার্স্ট সেকেন্ড হয়ে যেত। মানে আমি নিজেও রিলে রেস খেলছি ছাত্র জীবনে, আমি দৌড়ে, আমিও কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আমরা এটা আমার কাছে মনে হচ্ছে এখন যে ছাত্র সমাজ, এই ছাত্র সমাজ ফিনিশিংটা দিয়েছে। এদের যে অদম্য উৎসাহ, এই উৎসাহ কিন্তু বুক পেতে দেওয়া, মানে কি সাইদের মতো অসংখ্য তরুণ যে সাহসিকতা দেখেছে। এই সাহসিকতার আমাদের পূর্বসূরি হচ্ছে ভাষা আন্দোলন, 62 পাকিস্তান আমলের 62 ছাত্র আন্দোলন। আইয়ুবের যে পতন, হঠাৎ করে মনে হয়েছিল আইয়ুব কোনদিন যাবে না, কিন্তু 7 দিনের ঘটনায় আইয়ুবের পতন হয়েছিল। 69 গণঅভ্যুত্থান, অনেক সেই সময় জাতীয় নেতারা পাকিস্তানিদের সঙ্গে আপোষ করতে চাইছেন 70 সালের নির্বাচনের পরে। এই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বেশ কিছুদিন পরে এই আন্দোলন হান্নানরা যারা শুরু করেছে, তারা আমার সন্তান তুল্য। আমার বড় মেয়েটা এখন পিএইচডি করছে দেশের বাইরে। তারা আমার ছোট ভাই, আমার সহকর্মী, আমার সন্তান তুল্য। তারা আমাকে যখন ডক্টর ইকবাল, এই যে ভাই, আমাদের বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ সাহেবের, জাফর ইকবাল সাহেব, আমাদের প্রধানমন্ত্রী ছাত্রদেরকে আন্দোলনের প্রেক্ষিতে এমন একটি মানে বাজে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের কারণে তারা স্লোগান দিল, আমি রাজাকার, তুমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার, পরেরটুকু কেটে দিয়ে ও যে অভিযোগটা করলো মিডিয়াকে, আমি কে তুমি কে, রাজাকার, কিন্তু বলেছে স্বৈরাচার। কিন্তু ছাত্রদেরকে তিনি বললেন এরা সব রাজাকার। কি ভয়ঙ্কর কথা! মানুষ যখন জেগে উঠলো, এডিট করে দিয়েছে। হ্যাঁ, এডিট করছে পুরোটা। আমি তো এটা আমি খুব ভালো করে দেখছি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো রাজাকারের পক্ষ নেয় না, কোনো কালে না। এটা তারা যুদ্ধ করেছে, তারাই প্রথম শুরু করেছে, ছাত্ররা। এখানে একটা বিষয় হচ্ছে, স্বাধীনতার 53 বছর পরে কি রাজাকার শব্দটাকে ব্যবহার করতেই হবে জাতিকে বিভাজনের জন্য? এটা তারা মনে করে মজ্জাগত তাদের অধিকার, যে পালাইছে যিনি, এটা তাদের একটা টুলস বিরোধীকে দমনের জন্য। এইটাকে মুক্তিযোদ্ধা যে একটা ব্যবসায় রূপান্তরিত করছিল তারা। মুক্তিযুদ্ধ এগুলোকে তারা ব্যবসায়, আমি যে কথা বলছিলাম, তখন এই জাফর ইকবালের পরে আমি একটা ফেসবুকে, আমার একটা ফেসবুকের আছে, ওয়াল আছে, সেখানে আমি দিয়েছিলাম, এই বিশ্ববিদ্যালয় এখন আমার মনে আছে এখানে আমি একসময় ছাত্র ছিলাম। আমি ভুলতে বসছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখন আপোষের সঙ্গে যায় না। এই চরিত্রই হচ্ছে অন্যায়ের বিরোধিতা করা, যেমন আমরা করেছি, আমার আগের পূর্বসূরীরা করছে, এবং আমার পরবর্তী সূরি এরা করেছে। এরা ইতিহাসে তাদের যে নাম নিয়েছে, এটা খুব বাস্তবোচিত, স্বাভাবিক। কি তারা যে দাবি নিয়ে আসছে, সেই দাবিটা এতটাই যৌক্তিক, এটা তার আগে মেনে নেওয়া হয়েছিল 18 সালে। এই যিনি পালিয়েছেন মানুষ হত্যা করে, দুর্নীতি করে, দম্ভ দেখিয়ে যে পালিয়েছে, না যে পালিয়েছে, যে এই বিদেশে একটা দেশে পালাইছে না, সে বলেছে যে এর আগে উনি বলেছিলেন যে বঙ্গবন্ধুর কোনো পালায় না, মানে কি ওর ফ্যামিলি পালায়। আচ্ছা, তার পিতা মুক্তিযোদ্ধাকালীন সময় যখন
তার দলের লোকরা মিস্টার তাজউদ্দিন সাহেব তাকে কিছু বলতে বলছিল স্বাধীনতার পক্ষে, আপনি চলে যাবেন, তা আপনি কিছু বলে যান বঙ্গবন্ধু, হারামজাদা, তোর কাছে বলি আর আমার দেশবিরোধী আইনে আমাকে বিচার করেন। এটা কে বলছিলেন? তার পিতা। এটা বই খুঁজলে সব এখন পাওয়া যাবে। তিনি পালিয়ে গেছিলেন 9 মাসে বন্দী। সেটা না হয় আরেকদিন শুনবো গল্প। কেন আমি বলছি, উনি ওই যে যেটা হান্নান বলল, আমি দম্ভ করে বলছি আমি পালাই না। যেদিন পালাইছে তার 2 দিন আগেও মানে কথা উঠছিল যে উনি পালাইছেন। উনি ফিরে এসে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রেক্ষিতে বলছিল যে শেখ হাসিনা পালাই না। তার 2 দিন পরে কি দুর্ভাগ্য তার, শুধু পালাই নাই, আজকে ভারতও তাকে রাখতে চাচ্ছে না। পত্রপত্রিকায় নিউজ অনুযায়ী যে 2 দিন হয়ে গেল তিনি এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, আমেরিকা নিতে চাচ্ছে না। আমরা সর্বশেষ যতটুকু জেনেছি যুক্তরাজ্যে তিনি যুক্তরাজ্যের এম্বাসির সাথে আমার সাথে যে একটা কথা হয়েছে, আমি ওনাদেরকে বলেছি বাংলাদেশের ছাত্র জনতা মনে করে যে যুক্তরাষ্ট্র কোন গণতান্ত্রিক রাষ্ট্র এরকম একটা ফ্যাসিস্টকে আশ্রয় দিবে না। যুক্তরাজ্য, আমি বলছি কোন গণতান্ত্রিক রাষ্ট্র এরকম কোন ফ্যাসিস্টকে আশ্রয় দিবে না। আমরা তাদেরকে, আমি পার্সোনালি যাদের সাথে তাদের কাছে মেসেজটা পাঠিয়েছি, যদি কোনো রাষ্ট্র আশ্রয় দেয়, আমি যতটুকু জানি আমরা এটা নিয়ে প্রশ্ন তুলবো, আমরা তাকে বিচারের জন্য অবশ্যই আহ্বান করব। ঠিকই বলে, এটা হচ্ছে এত ছাত্র হত্যার পরে একটা হত্যাকারীকে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র আশ্রয় দিবে, অ্যাসাইলাম দিবে, এটা আসলে মানাই না। আর আমি আশা করি যুক্তরাজ্য সেটা দিবে না। জি, উনি রাজনৈতিক অভিযোগে না তো, উনি গণহত্যাকারী। উনি বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছেন টাকা পাচারের মধ্যে। আমরা একটা আমি শেষ করে দিই। জি জি, তো সেই জন্য পালানোর যে প্রসঙ্গটিটা আজকে, এটা জাতীয় লজ্জা। কোনো প্রধানমন্ত্রীর আগে যারা ক্ষমতা হারিয়েছেন, পরবর্তীতে বা প্রেসিডেন্ট, এইভাবে মানে শীর্ষ অবস্থানে কেউ পালায় নাই। এমনকি আমরা যাকে পরাস্ত করেছিলাম, হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও এই দেশ ছেড়ে যান নাই, পরবর্তীতে জেলে ছিলেন। যে আমরা অন্য প্রশ্নে যাওয়ার আগে একটা প্রশ্ন তুলেছিল যে গণমাধ্যমকে আমি শেষ করে দিই, চেপে ধরার, আপনাদেরকে যদি বেছে নেয় ক্ষমতার জন্য, গণমাধ্যমকে আমি বলি যে এই 15 বছর সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। গণমাধ্যমকে ধ্বংস করেছে, নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে, এমন কোনো প্রতিষ্ঠান নেই বাংলাদেশে যেটা তিনি ধ্বংস করেননি। ও যে সাহসিকতার কথা বলছে, মানে যে মানে কথাটা, এটা যথাযথ তার প্রত্যাশা, আমরাও এই প্রত্যাশা করি, কারণ এটা আমরা রক্ত স্নাত বাংলাদেশ। সেই হিসাবে এখানে আমরা সর্বশেষ যেমন পুলিশের কাছে বিচার চাই, আদালতের কাছে বিচার চাই, এগুলো ধ্বংস করে ফেলছে। আদালত বলে কিছু নাই, এই যে পুলিশের যে প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। এমনকি সেনাবাহিনী নিয়েও মানুষ এখন স্বস্তিতে থাকে না, তাদের নিয়েও উনি ইয়ে করছে। অথচ এই সেনাবাহিনী প্রথম স্বাধীনতার ঘোষণা করেছে। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে পরবর্তী সময় যারা আসবেন, যে পরিস্থিতিটা এখন এসে দাঁড়িয়েছে, যে পরবর্তী সময় নির্বাচিত সরকারের ক্ষমতা গঠন করবেন, আজকে আমাদের দলের নেতা দেশনেত্রী বেগম জিয়া কিন্তু স্পষ্ট করেই বলেছেন, একটি ভালোবাসার এবং সুন্দর দেশ। সেই আজকের সমাবেশের প্রসঙ্গে আমরা না, আমি কেন বলছি, ভালোবাসা তখনই তৈরি হয় যখন আইনের শাসন থাকে, স্বাভাবিক অবস্থা থাকে। দুদু ভাই, আমরা সেই সমাবেশের কথাও শুনবো, আর আবার আমরা হান্নানের সেই মানে হান্নানের যে কথা রেখেছিল তারপর থেকে গল্পগুলোও শুনবো। তবে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে সঙ্গেই চাই আপনাদের। আবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আমরা কথা বলছি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। আমরা বিরতির আগে শুনছিলাম এই প্রজন্মের মহানায়ক আব্দুল হান্নানের কথা, শুনেছি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ছাত্র আন্দোলনের এক সময় তুখোড় ছাত্রনেতা, তার কথা। ইতিমধ্যেই কিন্তু আর এক প্রজন্ম বলা যায়, সেই যারা কোটা বিরোধী আন্দোলন যাদের মাধ্যমে শুরু হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত মুখ মোহাম্মদ রাশেদ খান, তিনি এখন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। কিন্তু যাদের উত্থান ছিল সেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনাকেও স্বাগত জানাচ্ছি রাশেদ খান। আমরা একটু ফিরে যাচ্ছি আবার হান্নান আপনার কাছে, অসমাপ্ত কথায়
যে জায়গাটি, সেটি হচ্ছে যে আমরা আমাদের দর্শকরা দেখেছে যে যখন সমন্বয়কদের 4 জনকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো তখন টাচ করেছিল তোমার যে কথাগুলো ভার্চুয়াল মাধ্যমে, সেই কথার সেই উৎসাহটা কোথায় পেয়েছিল? আরেকটা ছোট্ট জিনিস দর্শকরা জানতে চায় যে এই যে সমন্বয়ক তৈরি, এই সমন্বয়ক এটা কি কবে নাগাদ এই কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনটার সূত্রপাত তো অনেক আগে হয়েছিল, কিন্তু নতুন করে নতুনভাবে চলার এবং সমন্বয়ককে সহ সমন্বয়ক হবে এটি করতে আসলে কতদিন লেগেছিল বা এদের সাথে যোগাযোগটা কিভাবে হয়েছিল যতটুকু বলা যায়, এবং খুব বেশি সময় হয়তো আমরা নিব না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা তো 5ই জুন থেকে মূলত আন্দোলনটা শুরু করি। এরপর হচ্ছে আমরা 30 তারিখ পর্যন্ত, ঈদের আগে 12 তারিখ পর্যন্ত আন্দোলন করি এবং 30শে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে শেষ করি যে হচ্ছে এর মধ্যে সরকার যেন হচ্ছে আদালতের যে রায় আছে সেটা স্থগিতের ব্যবস্থা করে। কারণ বাংলাদেশে সবাই জানতো মোটামুটি যে আদালত কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সরকার চাইলে এটা হবে। আমরা রাজপথের আন্দোলন ইয়ে করি। তারপর হচ্ছে 7 তারিখে হাইকোর্টে একটা শুনানি ছিল। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা এটাকে কোনো সাংগঠনিক রূপ দিব না, সাধারণ ছাত্রদের আন্দোলনটাই থাকবে। যদি 7 তারিখের মধ্যে সমাধান না হয় তাহলে আমরা এটাকে সাংগঠনিক রূপ দিব। তারপর এই যে আমরা 5 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত যে আন্দোলনটা আমরা করি, এই আমরা মোটামুটি 1 মাস সময় পাই। এই 1 মাস সময়ের মধ্যে কারা এই ছাত্র আন্দোলনে ভূমিকা রাখতেছে, কারা সামনে থেকে ভালো ভোকাল হতে পারবে, এরকম 65 জনকে আমরা মোটামুটি ইয়ার মাধ্যমে আলাদা করে নিই, বাছাই করে নিই এবং তাদের মাধ্যমে আমরা একদিনের মধ্যেই, মানে একদিন সময় নিয়ে 6 তারিখে আমরা সমন্বয় টিমটা ঘোষণা করে ফেলি, খুবই কম সময়ের মধ্যে। কারণ আমাদের আগ থেকে এটাকে চাকরির মাধ্যমে বাস্তবে ছিল। আর আমরা যারা হচ্ছে মোটামুটি সামনে থেকে লিড দিচ্ছে, আমাদের একটা রাজনৈতিক বোঝাপড়া ছিল। আমরা ক্যাম্পাসে অনেক দিন ধরে অ্যাক্টিভিজম করতাম, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অফিসারের বিরুদ্ধে, যে কোনো একটা স্টুডেন্ট হলে মাইর খেলে আমরা সেটার জন্য প্রতিবাদ করতাম। আমরা 15-20 জন এরকমই ছিলাম মোটামুটি। তো আমাদের দেশের কাছে আমাদের একটা আলাদা দায়বদ্ধতা ছিল। আমরা এরপরে এসে যখন হচ্ছে আরেকটা বিষয় জিজ্ঞাসা করলেন, এভাবে সমন্বয় টিমটা হলো। আরেকটা বিষয় বললেন যে যখন 4 জনকে তুলে নিয়ে যায় তখন কেন আমার কাছে এই প্রেরণাটা এসলো? আসলে আমার পরিবার থেকে আমি খুবই, এটা কি সিদ্ধান্ত ছিল যে এরপরে তুমি না, এর মধ্যে হচ্ছে 4 জন নেয়ার পরে আমি হচ্ছে 8 নম্বর সমন্বয়ক। আচ্ছা, আরো 3 জন মাঝে ছিলেন, তারাও বিভিন্ন কারণে সামনে আসতে পারেন নাই। আমি যদি চিন্তা করতাম যে হচ্ছে আমি আহত, মানে সবচাইতে বেশি আমার সমন্বয়ক সহ সমন্বয়ক মধ্যে সবচাইতে বেশি আহত হয়েছি আমি, 90টা ছড়া গুলি লেগে, তাহলে হয়তো এই আন্দোলনটা আর আগেও আসতো না, মানে হচ্ছে এইভাবে না। আমি তখন একসাথে অ্যাক্টিভিজম করা, আমার একটা জুনিয়রকে যখন শুনি যে তার বাবা মর্গে খুঁজতেছে, তখন আমি আর বাসায় থাকতে পারি নাই, আমি চলে এসেছি যে এটা নিয়ে। তোমার অভিভাবক যারা ছিলেন তাদের, তো আমার পরিবার থেকে আমি একটা খুবই গরিব ঘরের ছেলে, মানে খুবই গরিব ঘরের সন্তান। আমার বাবার এখনো হচ্ছে টিনের ঘর এবং সেটা ভাঙ্গা, যে কোনো মুহূর্তে এটা উড়েও যেতে পারে, খুব খারাপ অবস্থা। দরজা দিয়ে ঢুকতে এখন আমাদের মাথায় বাড়ি খাই, এত নিচু হয়ে গেছে ঘরটা, এখন এই অবস্থায় আছে যে কেউ থেকে। তো আমার বাবা কখনো মানে হচ্ছে পরে সহজ সরল একজন মানুষ। আমি যখন এভাবে সামনে থেকে এগোতে শুরু, তখন উনি প্রতিদিন কান্নাকাটি করা শুরু করলেন। উনি একজন হুজুর এলাকার মানে হচ্ছে ইফতেদায়ী মাদ্রাসায় টিচার ছিলেন। কিন্তু আমি ওনাকে বলতাম যে বাবা, আমরা আপনার 3টা ছেলে, তোর মধ্যে একটা ছেলে মনে করেন দেশের জন্য বলতো যে হচ্ছে তোমাকে নিয়েই আমাদের সবচেয়ে বড় স্বপ্ন, যেহেতু আমি একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। কিন্তু আমি বলতাম যে আমি শুধু, মানে আমি নিজে ভাবতাম যে আমি শুধু আমার বাবার সন্তান না, আমি সারা দেশের সন্তান। এই যে যত 250 আমাদের সাথে যারা ছিল সবাই মনে হয় এরকমই মানসিকতা, হ্যাঁ আমাদের মোটামুটি এরকমই মানসিকতা ছিল, মানে জীবন দিব তবু অন্যায়ের কাছে আপোষ করব না। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এখান থেকে 20-25 জন দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসের প্রায় ফার্স্ট ইয়ার থেকে, মানে এই ফ্যাসিজমের মধ্যে সাদ্দাম ইনানের মতো এরকম একটা ফ্যাসিস্ট ইয়া থাকা, যাকে ইচ্ছা তাকে মারা, যাকে ইচ্ছা তাকে হামলা করা, ইয়ে করা, তাদের মধ্যে আমরা প্রায় 2-3 বছর ধরে আমরা তাদের চোখে চোখ রেখে রাজুতে দাঁড়াই, তাদের চোখে চোখ রেখে আমরা অপরাজিত বাংলা দাঁড়াই, আমরা এই ভিসি প্রক্টরের চোখে চোখ রেখে প্রতিবাদ করি। এই যে আমাদের মধ্যে একটা রাজনৈতিক বোঝাপড়া ছিল, আক্তার ভাই, নাহিদ ভাই, ওনারা আমাদেরকে গুরু হিসেবে, মানে সিনিয়র হিসেবে আমাদেরকে মূলত হচ্ছে আমাদের একটা বেস তৈরি করেছিলেন, যাতে মানে নির্লোভ একদম। আমাদের আক্তার ভাই, যার কথা বলবো কোনো কিছু নেই, নাহিদ ভাই একটু বুদ্ধিভিত্তিক শার্প ইয়ে আছেন, ওনারা আমাদেরকে দীর্ঘ সময় ধরে তৈরি করেছেন। আমি একটু তোমাকে থামিয়ে যদি একটু পাশে যেতে চাই, পরে আবার আমরা ফিরি। রাশেদ খান, সেটি হচ্ছে যে আপনাদের মাধ্যমে শুরু হওয়া, আপনাদের সাথে আরও ছিল
নুরুল হক নূর সহ অন্যান্য আরও নিশ্চয়ই ছিল। আমি এই প্রশ্নের উত্তরটা খুব অল্প সময় নিতে চাই। সেটি হচ্ছে যে তখনকার আন্দোলন আর এখনকার যে এই শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর মধ্যে মৌলিক আসলে পার্থক্যের জায়গাটা কি? এরকম কি কোনো পার্থক্য আছে, না ওই ধারাবাহিকতা আসলে একই থিং ছিল? এই প্রশ্নের উত্তরটা খুব বেশি সময় আমি আসলে নিতে পারবো না, আমরা অন্য প্রসঙ্গে যাব। জি জি, ধন্যবাদ। হান্নান যেটি বলল যে শুরুতে তারা এই কোটা সংস্কার আন্দোলন, এটা খুব সাধারণ একটা রূপ তারা রাখতে চেয়েছিল, অর্থাৎ এই আন্দোলনটা সফল হয়ে যাবে, তারপরে তারা পড়াশোনায় চলে যাবে, অথবা তারা যে অ্যাক্টিভিজম করতো বা পলিটিক্স করতো সেই জায়গাটায় তারা থাকবে। অর্থাৎ এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে নিয়ে যাওয়া, এটা তাদের চিন্তা ছিল না। ঠিক একই ধরনের চিন্তা কিন্তু আমাদেরও ছিল না আর কি। আমরা 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু করি, তো আমিও গরিব ঘরের সন্তান, ওর মতনই। ও যেভাবে বলল, আমিও ওইভাবে গ্রাম থেকে উঠে এসেছি এবং খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে। আমার বাসা ঝিনাইদহ সদরে, আমাদের দুদু ভাইয়ের এলাকার, ভাই আমার প্রতিবেশী। তো ঝিনাইদহ সদরে আমার বাসা, তো খুবই গ্রাম প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে উঠে এসেছি। বাট আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে খুব দ্রুত সময়ের মধ্যে চাকরি পাওয়া। তো মূলত বিশ্ববিদ্যালয়ে যে বড় ভাইরা ছিলেন, তাদেরকে দেখলাম যে এই কোটা বৈষম্যের কারণে দ্রুত সময়ের মধ্যে চাকরি পেত না। তো এটি আসলে আমাকে ব্যাপকভাবে তাড়িত করেছিল যে এই আন্দোলনটা যেহেতু শুরু হয়েছে, এইখানে নেতৃত্ব দিতে হবে। তো ওই নেতৃত্ব দেওয়া মানে কি, মানে দ্রুত সময়ের মধ্যে আন্দোলনটা শেষ হবে, এরপরে আমরা দ্রুত সময়ের মধ্যে চাকরি পাবো। তো সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু একটা সময় যখন আমরা আন্দোলনটা শুরু করলাম, হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের সাথে যুক্ত হলো, তো সরকার এটাকে থ্রেড হিসেবে নিল। বিশেষ করে 2018 সালে যেহেতু নির্বাচনের আগে এই আন্দোলনকে তারা মনে করলো যে সরকার বিরোধী আন্দোলন একটি ষড়যন্ত্র, এই আন্দোলনের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন শুরু হতে পারে, যে কারণে আমাদের উপর চরমভাবে দমনপীড়ন শুরু হলো। বিশেষ করে আপনার ওই প্রসঙ্গগুলো তো আমরা জানি, আমরা জানি। আমাদের মনে হয় এখন একটু যদি সিনক্রোনাইজ করা যায় যে ওদের আন্দোলনের মধ্যে কি এই, আমি ওই জায়গাটায় আমি 1 মিনিটে শেষ করে দিব। তো ঠিক যখন আমরা আন্দোলনটা ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে, শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশ নিচ্ছে, এমনকি অভিভাবকরাও অংশ নিচ্ছে, শিক্ষকরা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকরা, তারাও বেশ এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে, তখন সরকার আমাদের উপর দমনপীড়ন শুরু করলো। আমাকে, নুরুল হক নূর, ফারুক হাসান, আমাদের 3 জনকে একসময় ডিবি চোখ বেঁধে মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যায়। তো ও যেটি বলল যে ওর কাছে মনে হয়েছে যে আন্দোলনটা শুরু হয়ে গেছে, হাজার হাজার শিক্ষার্থী আমাদের উপর আস্থা বিশ্বাস রেখে এসেছে, এখন পিছনে চলে গেলে তো সবাই আমাদেরকে মির্জাফর মনে করবে। ঠিক একই চিন্তা আমাদের মধ্যে, যে আন্দোলনটা শুরু করলাম, নেতৃত্বের জায়গায় গেলাম, সরকার যতই দমনপীড়ন করুক আন্দোলনটা শেষ করতে হবে। তো ওই শেষ করার নেশা থেকে মূলত সামনের দিকে যাওয়া। এরপরে আমাকে গ্রেপ্তার করলো ফার্স্টে। আমি তো একটানা 15 দিন রিমান্ডে ছিলাম, 3 দিন পুলিশ হেফাজতে, টোটাল 18 দিন পুলিশের নিপীড়নের শিকার হয়েছিলাম। তো এরপরে আবার জেল থেকে বের হয়ে আবার আন্দোলনের নেতৃত্বে গেলাম। অর্থাৎ এই যে যারা আমাদের মতন থাকে, আমাদের মতন সাধারণ পরিবার থেকে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট থাকে, একটা জিনিস শুরু করলে সেটা শেষ নামানো। তো আমরা ঠিক, তবে আমাদের বিষয়টা ভিন্ন ছিল যে আমরা কখনোই আসলে এইটাকে, মানে সরকার আমাদের দাবিটা আবার মেনে নেয়, যে কারণে আসলে আমরা আবার ওরা যেমন সরকার বিরোধী আন্দোলনে এটা রূপান্তরিত করেছে, আমরা কিন্তু ওই সুযোগটা পাই না। জি, আমি ফিরবো দুদুভাইয়ের কাছে যাওয়ার কথা, তবে একটু হান্নানের হয়ে আসি। হান্নান, একদম কম কথায় জবাব। ওই সময়ের কোটা বিরোধী আন্দোলনে যারা ছিল তারা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করেছে, পরে আবার বিভাজন হয়ে দুটোও হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো তোমরা কি এরপর সবাই মিলে কি রাজনৈতিক দল গঠন করছো? এটা খুব অল্প কথায় নিব, কারণ আমি অন্য প্রসঙ্গে যাব। আচ্ছা, আপনি অন্য প্রসঙ্গে যাবেন, আমি এখানে একটু 1 মিনিট সময় নিব আপনার কাছ থেকে এক্সট্রা। আপনি আমাদের দুইটার মধ্যে মৌলিক পার্থক্যের কথা বলেছিলেন, আমি কয়েকটা মৌলিক পার্থক্য নোট করছি, এই বিষয়টা আমি একটু তুলে ধরতে চাচ্ছি। আসলে হচ্ছে 2018 যে আন্দোলনটা শুরু হয়েছে, সেই আন্দোলনটা শুরু হয়েছে খুবই অল্প সময় বলতে হবে, কারণ আমরা সরকার গঠন নিয়ে এরপর আলোচনা যাব। ছাত্রলীগের ঘর থেকে শুরু হয়েছিল, মানে প্যাসিস্টের ঘর থেকেই শুরু হয়েছিল, যেমন নূর ভাই ছাত্রলীগ করতে নিয়ে করতেন। আচ্ছা, প্যাসিস্টের বিরুদ্ধে সঠিক না, এটা নূর ভাই নিজেই করছেন। আচ্ছা, যাই হোক, আমি বলি এরপরে ব্যাখ্যা দেব। প্যাসিস্টের বিরুদ্ধে আমরা কিন্তু হচ্ছে ছাত্র অবস্থায় আমরা দীর্ঘ লড়েছি। 7 তারিখে যখন ঢাকায় কেউ নেই, তখন আমরা 7-8 জন মিলে রাজুতে দাঁড়িয়ে আমরা নিজেরা প্রতিবাদ করেছিলাম। মানে এরপর হচ্ছে প্রতিবাদী হয়ে হল থেকে প্রত্যেকটা পোলাপাইন হলের থেকে বের হয়ে আসছে, যখন দেখছে কারো উপর নির্যাতন হচ্ছে। অধিকাংশ মানে নিজে আহত হয়ে বের হয় নাই, যখন দেখছে অত্যাচার হচ্ছে তখন বের হয়ে আসছে। এই বিষয়গুলো। আর আপনি একটা কোশ্চেন করলেন, তারা তো পরবর্তীতে রাজনৈতিক দল গঠন।
আমরা হচ্ছে এখানে আমরা সামনের সারিতে যে কয়েকজন নেতৃত্ব দিচ্ছিলাম, আমাদের একটা ছাত্র রাজনীতির একটা দল অলরেডি ছিল, ছাত্র শক্তি নাম আমাদের। আচ্ছা আচ্ছা। আমাদের কমিটমেন্ট হচ্ছে বাংলাদেশে আমরা একটা জিনিস, বাংলাদেশের ইতিহাস পড়ে আমরা একটা জায়গায় পৌঁছেছিলাম যে হচ্ছে বাংলাদেশের যখনই ছাত্র রাজনীতির লেজুর ভিত্তি শুরু করছে, যখন ছাত্র রাজনীতি একটা বড় দল দ্বারা কন্ট্রোল হওয়া শুরু হয়েছে, তখনই বাংলাদেশের ছাত্র রাজনীতি পথ হারাইছে। মানে এটা কি তাহলে কন্টিনিউ হবে এই যে তোমাদের দলটার কথা বললাম? আমি একটু এখন হচ্ছে সেই ছাত্র রাজনীতি পথ আছে 90-এর পর থেকে। 90 পর্যন্ত ছাত্র রাজনীতি স্বাধীন ছিল, ভাইরা ওইরকমই এসেছিলেন, কোনো মেন দল থেকে একদম কঠিনভাবে নির্ধারণ করে দেওয়া হইতো না, এটা করো ওটা করো, ছাত্ররা যে সিদ্ধান্ত নিত ঠিক আছে তোমরা করো, বিষয়টি এরকমই ছিল। বাট 90-এর পর থেকে বাংলাদেশে কোনো ছাত্রদের কোনো বড় আন্দোলন হয়নি, ছাত্রদের কোনো মানে ছাত্ররা সবসময় একটা চাপ প্রয়োগকারী সংস্থা গোষ্ঠী ছিল, তারা হচ্ছে রাষ্ট্রকে সঠিক পথে রাখার জন্য, শাসন ব্যবস্থাকে সঠিক পথে রাখার জন্য অলওয়েজ চাপটা প্রয়োগ করতো, কিন্তু সেটা হয়নি। সেখান থেকে আমরা ছাত্র শক্তি গড়ে তুলছিলাম। তারপর এখন ছাত্র আন্দোলন নামে আমরা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এটা হচ্ছে আমাদের সারা দেশে ছড়াই গেছে। আমি 1 মিনিট সময় দিতে পারবো? হ্যাঁ, সারা দেশে ছড়াই গেছে। এখন আমরা একটা পর্যায়ে আমরা হচ্ছে চাই লেজুর ভিত্তি ছাত্র রাজনীতির আমরা পক্ষে না, কেউ করলে করতে পারে, তবে হচ্ছে এটা যেন ক্যাম্পাসে না চলে, মানে দমন পীড়নের রাজনীতি এটা যেন না চলে। তো আমরা মানে এই ব্যাপারে আমরা হয়তো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কি ছাত্র শক্তিতেই থাকবো নাকি হচ্ছে লেজুর, দুইটাই কিন্তু আমাদের সেম। কোনো আলাদা রাজনৈতিক সংগঠন, কোনো আলাদা রাজনৈতিক সংগঠন হবে না, এখান থেকে কোনো আলাদা রাজনৈতিক সংগঠন হবে না। এখান থেকে যদি কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে চায় তাহলে সে যুক্ত হতে পারবে। আচ্ছা, ওকে। আমি অতীতে একটা জিনিস আনলো, হাজার হাজার দর্শক দেখছে, ভুল মেসেজ যাবে, সেটা দেখেন যে আমি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। আমরা যে 1 মিনিটে শেষ করব, আমরা যে মূল 4 জন নেতৃত্বের জায়গায় ছিলাম, হাসান আল মামুন তিনি একটি হলের সহসভাপতি ছিলেন, বাট খুবই নিষ্ক্রিয়, এবং নুরুল হক নূর তিনি ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র, তার আকাঙ্ক্ষা সে, এবং একই সাথে সে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিল, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘয়নিটে পরীক্ষা দিয়ে সেখানে চান্স পায়। তার ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হওয়া। মূলত হলে আপনার অনেক সময় সিটে থাকার জন্য ছোট্ট একটা পদে তাকে দিয়েছিল, কিন্তু সে সাবেক, মানে শুরুর দিকে যখন সে আপনার 4th ইয়ার স্টুডেন্ট, তখন তার কোনো পদ ছিল না। ফারুক হাসানও খুব সাধারণ স্টুডেন্ট ছিল। আমাদের কমিটিতে প্রায় আপনার 22 জন ছিল, এর মধ্যে আপনার 80% সাধারণ স্টুডেন্ট। আচ্ছা, তো সেই জায়গায় এটা যেটা বললো আসলে আমাদের যেমন 30 সেকেন্ডের মধ্যে আমি শেষ করি। তো আমাদের মধ্যে যেমন ছাত্রলীগের ছোটখাটো পদে ছিল, ঠিক ওদের মধ্যেও তো আছে সার্জিক যেমন বা এরকম। এটা আমরা আরেকদিন, কারণ আমরা আজকে সময় না হলে পুরোপুরি মিল আছে। ও যেটা বলছে ওটা মানে সঠিক আপনার, জি সঠিক না বলছেন। আমরা যাচ্ছি যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছিল, ইতিমধ্যেই আমরা দেখেছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আজকে সেনা প্রধান বলেছেন যে আগামীকালকের মধ্যে সেটি হবে, শপথ নেবেন এবং উনি রাখার পথে। তো সেক্ষেত্রে আমরা হয়তো ওর কাছ থেকে পরে ওনার কাছ থেকে জানতে পারবো যে কালকে তাদের মাধ্যমে কি কথা হয়েছে। তো এই আলোচনায় কারা কারা অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছে বা হবে, এটা কি আপনাদের সাথে আলোচনা হয়েছে? বা এখন যদি আপনাদের সাথে আলোচনা না হয়ে থাকে, তাহলে যাদেরকে ঘোষণা আসবে সেটির ব্যাপারে আপনারা কি চিন্তা করবেন? আপনারা কি আপনাদেরকে রাজনীতিকদেরকে বাইরে রেখে এই ঘোষণা হচ্ছে? প্রথম কথা বলি, সরি, উদ্ভূত পরিস্থিতিতে এখন যে অবস্থাটা আছে, আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, কেউ নির্দলীয় সরকার, বিভিন্ন আঙ্গিকে একটা আন্দোলন এই দেশে দীর্ঘদিন ধরে আসছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন না করা। ওরা কোটা বিরোধী আন্দোলন যেমন রাশেদ ওরা করেছে, এরাও করেছে। এটি একটা পর্যায়ে গিয়ে এক দফার আন্দোলন, সেই এক দফার আন্দোলনও প্রায় 5 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল করে আসছে, কিন্তু এক দফা করলেও তাকে বিদায় করা সম্ভব হয় নাই। গত 28শে জানুয়ারি গত বছরে একটা চূড়ান্ত মুহূর্তের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু চূড়ান্ত রূপ নেয়নি 28শে অক্টোবর 23 সালে। কিন্তু এখন যে কোটা বিরোধী আন্দোলন, যেটা তারা রাজনৈতিক পরিগ্রহ আগেই তৎকালীন সরকার প্রধান এটা মেনে নেয়, এবং এখনকার মতো এরা মুখ ভেংসি দিয়ে পরিস্থিতি তখন তৈরি করে নাই। যে কারণে এখনকার যে রাজনৈতিক, মানে রাজনীতি বলবো এটাকে, মানে ছাত্ররা একেবারে যে চূড়ান্ত, মানে ওরা তো কোটার পর্যায়ে ছিল, ওখানে আলোচনা হলে ওখানে মীমাংসা হতো, কিন্তু তাদের সঙ্গে যে আচরণ করা হলো, তারা এটা এক দফায় নিয়ে চলে গেল। এবং দেশবাসী
তারা নেমে পড়লো তাদের সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে যে যাকে প্রস্তাব ছাত্ররা করেছে 15 জন সংখ্যা থাকবে সেটিও বলেছে আজকে। হ্যাঁ, তারা তাদের সঙ্গে আলোচনা, ঠিক একই আলোচনা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এখন সেনাবাহিনী কি পয়েন্টে থাকার কারণে তারা এই আলোচনাটা করছে সূত্রধর হিসাবে। কম বেশি সব রাজনৈতিক দলই এখানে সফল বিষয়টি একমতে পৌঁছাইছে যে একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আসবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, নাম যাই হোক না কেন, নাম যাই হোক না কেন, দলীয় সরকার থাকছে না। জি। 2 নম্বর হচ্ছে মিস্টার ইউনূস সাহেবের, ডক্টর ইউনূস সাহেবের যে নামটা, নোবেলজয়ী ডক্টর অর্থনীতিবিদ, এই নামটাও বিভিন্ন জায়গা থেকে এসছে, রাজনৈতিক দলগুলো তাকে স্বীকার করে নিয়েছে, সমর্থন দিয়েছে। আমার দল জাতীয়তাবাদী দল এটা সমর্থন দিয়েছে, তাকে গ্রহণ করেছে। আমি যতটুকু জানি অন্যান্য রাজনৈতিক দল ছাত্রদের যে চয়েস, পছন্দ, সেটার পক্ষে তারা অবস্থান নিয়েছে। বাকি 15 জনের ব্যাপারে আপনাদের কোনো প্রস্তাবনা ছিল এদের মধ্যে? বাকি 15 জনের ব্যাপারে যে তাদের যে প্রস্তাব, সেগুলো নানানভাবে আলোচনা হয়েছে। আমরা একটা কেয়ারটেকার সরকার চাচ্ছি এবং কম সময়ের ভিতরে কেয়ারটেকার সরকারের অধীনে একটি সাধারণ নির্বাচন, যে নির্বাচন পরবর্তীতে রাষ্ট্র পুনর্গঠন। কারণ আমাদের আপনাদের আজকে সেটি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি স্কাইপিতে যুক্ত। আজকে আমাদের মহাসমাবেশ ছিল, সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি হসপিটাল থেকে যুক্ত হয়েছিলেন, সেখানেও বেশ কিছু মেসেজ দিয়েছেন এবং তার মধ্যেও এই কথাটি ছিল। না, শুধু এখন ওনারা বলছেন তা না, যেমন 2030 বলে আমাদের একটা কর্মসূচি আছে, জি, রাষ্ট্র পুনর্গঠনের একটা কর্মসূচি আছে, অন্য দলগুলোরও অনেক কর্মসূচি আছে, কিন্তু আমরা যেটা বলেছি আগামী দিনে এই সরকার, মানে গত সরকার যেটা বিদায় হওয়ার পরে, সবাই মিলে রাষ্ট্র পুনর্গঠন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। তাহলে অন্তর্বর্তী সরকারের কতদিনের মধ্যে ইলেকশন হবে এরকম কোন আপনাদের প্রস্তাবনা আছে? সুনির্দিষ্ট কথা বলা হয়নি, কিন্তু আমাদের কনভেনশন যেটা আছে অতীতে 90-এর গণঅভ্যুত্থান পরে 3 মাসের মধ্যে। একটা সেকেন্ড, জাস্ট 15 সেকেন্ডের জন্য আন্নার কাছে ঘুরে আসি তো। না, আমি এটা শেষ করি। ঠিক তেমনি সংবিধানে আরেকটা আছে যে একটি সরকারি মেয়াদকাল শেষ হয়ে গেলে 3 মাসের মধ্যে আবার নির্বাচন দিতে হয়, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা। এটা হচ্ছে মানে 2 সিস্টেম, একটা কনভেনশনও ওটা ফলো করা হয়, জি জি, মানে সেটা 91-এ ফলো করা হয়েছে। আর এখন সংবিধানে এখন যেটা আছে, এখন যে একটা সরকারের মেয়াদকাল শেষ হয়ে গেল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটি বড় কথা না। বড় কথা একটি ভালো নির্বাচনের জন্য মানুষ তার ভোট প্রয়োগ করতে চায়। জি জি, আন্দোলনের সুদীর্ঘ 15-16 বছরের এটাই অভিজ্ঞতা। আমরা এই সুদীর্ঘ অভিজ্ঞতাকে সামনে নিয়ে আমরা ব্যক্তিগত মনে করি যত দ্রুত সম্ভব জনমতের ভিত্তিতে, অর্থাৎ সাধারণ মানুষের, আমরা তো গণতন্ত্র বলতে সেটাই বুঝি, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে একটি পরিবর্তনকে স্বাগত জানানো উচিত। এটা আমার কাছে মনে, এবং আমার দলও মনে করে। দুদু ভাই, আমরা এই আলোচনায় ফিরবো, সাথে সাথে বর্তমান যে একটু অস্থিতিশীল অবস্থা আছে, অস্থির অবস্থা আছে, সেটি নিয়ে আজকে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কথা বলেছেন যে এই অবস্থা দূর করা দরকার, দলমত নির্বিশেষে দেশ গড়ার কাজে এগিয়ে নেওয়া যাওয়া দরকার, বিশৃঙ্খলাকারী কোনো দলের না সেটি বলেছেন। তো এগুলো নিয়ে অবজারভেশন আপনাদের কি, সেগুলো আমরা শুনবো। তবে আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি। আশা করি এই বিরহের পরে আমরা খুব তাড়াতাড়ি আবার ফিরবো। আরও একবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, কথা বলছি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে, আপনারা শুনছিলেন। আমি ফিরতে চাই আবার বৈষম্য বিরোধী যে আন্দোলন, তার সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে। আমি আসলে খুব ছোট্ট করে জানতে চাই, এই যে সামনে বাংলাদেশ আসছে, সেই সামনের বাংলাদেশের, আগামীর বাংলাদেশের আসলে প্রত্যাশা কি? এখানে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারাও রয়েছে আগামী, আমরা জানি যে পুলিশ এখনও কর্মক্ষেত্রে যায়নি। তো সব মিলে প্রত্যাশার জায়গাটা আমি 2 মিনিট সময় দিতে পারবো, তার মধ্যে বলতে হবে। আমি খুবই সুন্দর পয়েন্টে বলতে গেলে, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় কোনো মানে হচ্ছে দখলদারিত্ব থাকবে না, যে শিক্ষা ব্যবস্থা হবে আন্তর্জাতিক মানের, যে শিক্ষা ব্যবস্থার মেইন স্টেক হোল্ডার হবে ছাত্ররা, সেখানে কোনো মানে হচ্ছে ছাত্র শিক্ষকরা হবে, সেখানে অন্য কেউ এখানে স্টেক নিতে আসবে না। এক
সেকেন্ডলি হচ্ছে আমরা এমন একটা বিচার বিভাগ চাই যেখানে যে বিচার বিভাগে বেগম জিয়ার মতো কাউকে মানে বছরের পর বছর মানে হচ্ছে বিনা বিচারে আটকে রাখবে না, বা হচ্ছে অসুস্থ অবস্থায় অন্তত চিকিৎসার ব্যবস্থা করতে পারবে না, এবং শত শত হাজার হাজার শিক্ষার্থীকে সাধারণ মানুষকে জেলে পুরে রাখবে, আয়নাঘর প্রতিষ্ঠা, এবং বিচারপতি হয়েও রাজনৈতিক বক্তব্য দিবে, এরপরও বিচারপতিই থাকবে, এরকম আমরা বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থার সংস্কার চাই। আমরা এমন একটা আইন শৃঙ্খলা বাহিনী চাই যারা হবে সম্পূর্ণ নিরপেক্ষ, যারা হচ্ছে সরাসরি না বলতে পারবে যখন তাদেরকে সংবিধানের বাইরে গিয়ে কোনো মন্ত্রী এমপি নির্দেশনা দিলে যাতে তারা ডিরেক্ট না বলতে পারে, সেই রকম একটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার চাই। আমরা একই সাথে সংবিধানের সংস্কার চাই যাতে এরকম আরেকটা হাসিনা আরেকটা এরশাদ তৈরি হতে না পারে। 1 মিনিটের মধ্যে হ্যাঁ, এবং আমরা এমন একটা সংবিধান গেল, আমরা একই সাথে এমন একটা চাই যে হচ্ছে ছাত্র রাজনীতি চাই যারা সবসময় চাপ প্রয়োগকারী, তারা কখনো ক্ষমতার মানে হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করবে না, তারা রাজনীতি করবে হচ্ছে একটা চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে যেখানে রাষ্ট্রকে তারা জবাবদিহিতা করতে বাধ্য করতে পারবে। 30 সেকেন্ডের মধ্যে দর্শকের জন্য যদি বলার কিছু থাকে। আর সারা দেশবাসীর উদ্দেশ্যে বলবো, আপনাদের সহায়তায় আমরা আমাদের আন্দোলনটা সফল করতে পেরেছি, দীর্ঘ সময়ের বাংলাদেশের স্বপ্ন সফল করতে পেরেছি, একটা ফ্যাসিস্ট রেজিমকে আমরা উৎখাত করতে পেরেছি। এটা একটা গণবিপ্লব হয়েছে, এই বিপ্লবকে সফল করতে হলে সকলকে ধৈর্য ধরতে হবে, এবং কোনো ধরনের হামলায় কোনো ধরনের সহিংসতায় জড়ানো যাবে না, কোনো ধরনের প্রতিশোধ না। প্রতিশোধ আওয়ামী লীগ নিত, আমরা কেউ আওয়ামী লীগ না, আমরা কেউ ছাত্রলীগ না, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো প্রতিশোধ পরায়ণ হব না। অনেক ধন্যবাদ রাশেদ খান, আপনার কাছে ফিরছি। এই বাংলাদেশে আমরা আয়নাঘরে দেখেছি, সেখান থেকে বের হতেও দেখেছি, আপনার প্রত্যাশার জায়গা বা বলার কি আছে একটু যদি বলেন। আমি শুরুতে মাসুদদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা সৎ সাহস এবং নির্ভীকভাবে এ ধরনের একটি গণ অভ্যুত্থানের নায়ক হতে পেরেছে। তো আসলে বাংলাদেশে যারা ছাত্র রাজনীতি করে আমরা দেখেছি যে তারা সবসময় দলীয় লেজুর ভিত্তি বা ও যে সমস্যাগুলো নিয়ে কথা বলল, এই সমস্যাগুলো আছে, কিন্তু আসলে কিছু বাস্তবতা আসলে মেনে নিতে হয়। যেমন আমরাও কিন্তু ওদের মতন চিন্তা করতাম যে দল থেকে ছাত্র সংগঠনকে আলাদা রাখা, যখন একটা দল গঠন করা হয়ে যায় তখন ওই সমস্যাটা আসলে বাংলাদেশের যে কালচার, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো, তো আমরা কিন্তু ওই বাস্তবতার কারণে আমরাও কিন্তু ওইটা পারি নাই। তো ওরা যে চিন্তা ভাবনা করছে এটা যদি করতে পারে আমি সাধুবাদ জানি, এটা খুব ভালো হবে, এটা দরকার। আমরা সময় আছে দর্শকের জন্য যদি কিছু দর্শকের উদ্দেশ্যে যেটা বলবো তার আগে যেটি বলতে চাই, দেখেন আমরা কিন্তু এখনো পর্যন্ত যে সংকটের মধ্যে ছিলাম, এখনো কিন্তু সেই সংকট থেকে আমরা নিজেদেরকে উত্তরণ করতে পারিনি। আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতে হবে, যেমন এই হাবিবুল আওয়াল কমিশন, তাদের সম্পর্কে জানি, এদের মতন মানুষদেরকে এই প্রতিষ্ঠানগুলো থেকে চাকরিচ্যুত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার কথাও বলেছে আমাদের প্রধান বিচারপতি, সে দেখেন এই আন্দোলনকে কিন্তু উস্কে দিয়েছিল তার যে বক্তব্য। এবং 30 সেকেন্ড সময় পাবো যদি দেশবাসীর জন্য কিছু বলার। তো দেশে যে গণতন্ত্রের একটি সমস্যা সবসময় থাকে, তো ছাত্ররা যেটি জাতিকে, পুরো জাতিকে পথ দেখিয়েছে, আমার মনে হয় এখনকার যে বাংলাদেশ হবে, এই বাংলাদেশ আই থিঙ্ক অত্যন্ত চমৎকার বাংলাদেশ হবে, যেখানে এই ধরনের আওয়ামী ফ্যাসিজম এটি আর কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। বিএনপি যদি পরবর্তীতে ক্ষমতায় আসে বা অন্য দল ক্ষমতায় আসে, আমার মনে হয় না তারা আর কেউ দুঃসাহস করবে আওয়ামী লীগের কালচারে অনেক জায়গাতে। দেশবাসীর উদ্দেশ্যে যেটি বলবো যে অভ্যুত্থানটা হয়েছে এটি আসলে স্বাধীনতা অর্জন করা থেকে ধরে রাখা আবার কঠিন। সুতরাং আমাদের সবাই মিলে রাজনৈতিক দলগুলোর এখানে অনেক দায়িত্ব রয়েছে, ছাত্রদের দায়িত্ব রয়েছে, সবার দায়িত্ব এই অভ্যুত্থানের যে অর্জন সেটি ধরে রাখা। অনেক ধন্যবাদ। যেমন দুদু ধ্বংস প্রতিহিংসা নয়, শান্তির সমাজ গড়ুন, খালেদা জিয়া এটি আজকে বলেছেন। আপনার আসলে দেশবাসীর জন্য বলার কি আছে? এখনো অনেক জায়গায় হামলা হচ্ছে, এটি তারেক রহমানও বলেছেন সেটি বন্ধ করার জন্য। এই আন্দোলনের সঙ্গে বা এই রাজনীতির সঙ্গে যে তরুণ সমাজ আছে, ছাত্ররা আছে, তার সঙ্গে যে জনতা আছে, তারা এই হামলার সঙ্গে যুক্ত না, এটা আমরা মনে করি। যারা এই আন্দোলনকে পছন্দ করেনি, যারা ফ্যাসিবাদের অনুসারী, তারা এই বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত বলে আমার ধারণা। স্বাভাবিক কারণে আমাদের যারা তরুণ সমাজ, ছাত্র সমাজ, রাজনীতিবিদ, জনতা একসঙ্গে ওই হামলাকে প্রতিরোধ করতে হবে। আমাদের দলে যেমন স্পষ্ট করে বলেছে যে কোনোভাবে যদি এর সঙ্গে যুক্ত হয় তাকে আইনের সফর্দ করা, এই স্পিরিটটা আমার দলের থেকে আছে। একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এই সম্ভাবনা ৭১ মুক্তিযুদ্ধে স্বপ্ন দেখেছিল মানুষ, পাওয়া যায়নি। ৯০ গণঅভ্যুত্থানের পরেও
মানুষ এটার স্বপ্ন দেখেছিল। তা আমি কোনো সমালোচনায় যাচ্ছি না, আমি কাউকে বিরূপ কথা বলছি না। যে সম্ভাবনারা ছাত্ররা দেখেছে, এই দেশের সর্বকালীন সর্বসময় ছাত্ররা একটা আদর্শবাদী সময়কে উদ্ভাসিত করে। হ্যাঁ, সেই জায়গাটা আমরা রাজনীতিবিদ যারা আছে এবং দেশবাসী যারা আছে, শুধু ছাত্র না, টোটাল দেশবাসী মিলে এই স্বপ্নকে সার্থক করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরাও আপনাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই এবং আশা রাখি যে আগামী দিনের অন্তর্বর্তী সরকার এবং তার পরবর্তী যারা দেশ গঠনের সরকার হবে জনতার ভোটে, তারা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন। এই প্রত্যাশা রেখে যারা এই আন্দোলনে বাংলাদেশকে গড়ে তুলতে বিগত দিনেও যারা শাহাদাত বরণ করেছেন, সেই শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা যে তাদের এই যে উৎসর্গ করেছেন বিভিন্নভাবে, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকে নিটোল টাটা মাই টিভি সংলাপ এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আলোচকদের। আল্লাহ হাফেজ।